দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম শাহেদ ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম রুমন ভাই। জি শাহেদ ভাই, প্রথমে জানতে চাচ্ছি যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্কের প্রভাব আমরা পুঁজিবাজারে দেখছি কিনা। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের উপর যে 37% বর্ধিত শুল্কের প্রস্তাব দিয়েছে, সেটির প্রভাব অন্যান্য দেশেও আমরা দেখছি, অন্যান্য দেশের জন্য বাংলাদেশের পুঁজিবাজারে পড়েছে কিনা? বাংলাদেশের পুঁজিবাজারে অবশ্যই পড়বে, এটা অস্বীকার করার কিছু নেই, কারণ আমাদের এক্সপোর্টের খুব মেজর অংশই যায় আমেরিকাতে এবং সেখানে 37% ট্যাক্স আমাদের চাহিদা অনেক কমে যাবে, আমাদের পণ্যের দাম বেড়ে যাবে, ফলে ক্রেতারা আমাদের জিনিস কিনবে না। এবং আমরা যারা যেগুলো বিক্রি করছি সেই ক্যান্সেল গুলো অনেকগুলোই আমরা ইতিমধ্যে পত্রিকায় দেখেছি যে কিছু কিছু অর্ডার বাদ হয়ে যাচ্ছে, বাতিল হওয়ার পথে আছে। সুতরাং এটার একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা খোদ আমেরিকার মার্কেটে দেখেছি যে একদিনে প্রায় 995 পয়েন্ট নাসদাকে পড়ে গিয়েছে। সুতরাং পাশ্চাত্যের সঙ্গে অন্যান্য স্টক এক্সচেঞ্জের সঙ্গে আমাদের বাজারে যে পড়বে না, আমরা তা অস্বীকার করছি না, কিন্তু আমাদের একটা ফ্যাসিলিটি হচ্ছে যে আমাদের পুঁজিবাজার এমনিতেই খুব ছোট, এখানে আসলে পড়ার কিছু নেই খুব একটা। আর হচ্ছে যে আমাদের মেজর এক্সপোর্টের সঙ্গে যে কোম্পানিগুলো জড়িত, ওরা কিন্তু সরাসরি পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত না, বেশিরভাগই পাবলিক লিমিটেড কোম্পানি, কিন্তু প্রাইভেটলি লিস্টেড না, নন লিস্টেড কোম্পানি। জি, এই ক্ষেত্রে আপনি খুব ভালো পয়েন্ট বললেন যে নন লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে এই প্রভাবটা রয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে পুঁজিবাজার সবসময় অ্যাট্রাক্ট করে নেগেটিভ নিউজ। পজিটিভ অনেক নিউজ থাকা সত্ত্বেও সেগুলো পুঁজিবাজারকে অ্যাট্রাক্ট করে না। আমরা দেখেছি এর আগে অনেক ভালো ভালো নিউজ আছে, এটার কোনো প্রভাব পড়ে না। নেগেটিভ যদি ছোটোখাটো নিউজও থাকে সেটার প্রভাব পড়ে কেন? প্রথমেই দেখেন, পুঁজিবাজারকে বলা হয় সংবেদনশীল বাজার। এখানে ওই বেদনাটা বোধহয় বেদনাটা বোধহয় সবসময় একটু বেশি পাওয়া যায় আর কি, যার জন্য যে কোনো খারাপ নিউজের ইম্প্যাক্টটা অনেক বেশি পড়ে, কিন্তু ভালো নিউজের ইম্প্যাক্টটা পড়ে না। যেমন ধরেন, আমরা আজকে সকালেই পত্রিকার নিউজ যদি দেখি, গত মাসে আমাদের দেশে আমাদের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, কিন্তু এটার প্রভাব কিন্তু আমাদের বাজারে পড়েনি। গতকাল বাজার খুব বড় ধরনের মাইনাস ছিল, আমার শেষের দিকে যদিও কভার করেছে। আজকে সকালে আমরা দেখেছি যে বাজার নিয়ে অনেকটাই আমরা আশাবাদী ছিলাম, প্রায় 25 পয়েন্ট 26 পয়েন্ট প্লাস ছিল, কিন্তু দিন শেষে এসে দেখি যে সেটা 8 পয়েন্ট 9 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। এইটা আসলে আমাদের জন্য হতাশাজনক। যে কোনো, আপনি যেটা বললেন যে কোনো খারাপ নিউজের প্রতিক্রিয়া আমাদের বাজারে খুব বেশি পড়ে, ভালো নিউজ গুলো আসলে আমরা ওইভাবে টেক করতে পারি। যে এক্ষেত্রে আরেকটি বিষয় অ্যাড করতেই হয়, পুঁজিবাজার আসলে ভালো নিউজ প্রভাব পড়বে কিভাবে। আপনি যদি লেনদেনের গতি দেখেন, এই বছরে অ্যাভারেজ কিন্তু 400 থেকে 500 কোটির মধ্যে রয়েছে। গতকালও 500 কোটি টাকা নিচে লেনদেন হচ্ছে। আমরা একসময় 2000 কোটি টাকার উপরেও লেনদেন দেখেছি, 5ই আগস্টে পরেও দেখেছি 2000 কোটি টাকার উপরে। তাহলে লেনদেনের গতি কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না কেন? লেনদেনের গতি না বাড়ার কারণ হচ্ছে এটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ, যে আমরা বাজারে আমরা সাধারণত জানি যে আমাদের বাজারে কিছু প্লেয়ার আছেন যারা খেলেন, যারা বাজার নিয়ে একটা মুভমেন্ট ক্রিয়েট করার, একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেন। এবং 5ই অগাস্টের পট পরিবর্তনের পরে বেশ কিছু অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। বাজারে যারা এরকম ভাইব গুলো ক্রিয়েট করতেন, যারা বিভিন্ন নতুন নতুন আইটেমের উপরে হয়তো ব্যবসা করার চিন্তা ভাবনা করতেন, এরকম ইয়াগুলোকে ব্লক করে রাখা হয়েছে। ওনারা যে বড় ট্রানজেকশন গুলো করতেন, সেই বড় ট্রানজেকশন গুলো হচ্ছে না। তো আমরা ওনাদের যদি কোনো অনিয়ম করেন, আমরা অবশ্যই চাইবো যে সেই অনিয়মের বিচার হোক, কিন্তু সেটা ট্রানজেকশন বন্ধ করে দিয়ে না, ট্রানজেকশন চালু রেখে যদি এটা করা যায়, তাহলে আমার মনে হয় যে বাজারে ট্রানজেকশনের পরিমাণটা আরো বাড়বে। যে এক্ষেত্রে আপনি জানেন যে 5ই আগস্টের পরে যদি আমি হিসাব করি, প্রায় 8 মাস হয়ে গেছে। 8 মাস যদি কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয় এবং 8 মাসে যদি আমরা কোনো সিদ্ধান্ত দিতে না পারি যে আসলে অনিয়ম হয়েছে কি হয় নাই, তাহলে সেটিও তো আমাদের জন্য ব্যর্থতা বলা হয়। এক্ষেত্রে একটি ফাইনাল ডিসিশন আসা উচিত কিনা যে 8 মাস পরে অথবা খুব শীঘ্রই যে আসলে তারা এখন অ্যাকাউন্টে লেনদেন করতে পারবে? অবশ্যই অবশ্যই খুব দ্রুত ডিসিশন আসে, কারণ 8 মাস আমাদের বাজারের জন্য অনেক বড় সময়। আর আপনি যেটা বললেন যে আমরা সিদ্ধান্ত নিতে অনেক স্থবির, আমরা খুব ধীরে, শামুকের মতো ধীরে ধীরে সিদ্ধান্ত নেই, কিন্তু পুঁজিবাজারের সিদ্ধান্ত কিন্তু ধীরে নেওয়ার জায়গা নেই। পুঁজিবাজারকে যদি আমরা ভাইব্রেট রাখতে চাই, তাহলে পুঁজিবাজারের সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হবে, যার ফলে মার্কেটে ভাইব ক্রিয়েট হবে এবং
জনগণের ভিতরে, যারা ইনভেস্টর আছে তাদের ভিতরে একটা উদ্দীপনা ক্রিয়েট হবে। জি, লেনদেনের গতির ক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডকে কিছুটা দায়ী করবেন কিনা? আরেকটি বিষয় বলি যে আজকে 37টি মিউচুয়াল ফান্ডের মধ্যে 34টি হচ্ছে 10 টাকা ফেস ভ্যালুর নিচে। সেটি কিভাবে দেখছেন এবং মিউচুয়াল ফান্ডের সক্ষমতা আছে কিনা পুঁজিবাজারে আসলে প্রভাব দেওয়ার জন্য অথবা সাপোর্ট দেওয়ার জন্য? আমি প্রথমেই বলবো যে পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড আসার আগে যে আমাদের দেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির জন্য ওরকম আমরা লোকবলকে ক্রিয়েট করতে পেরেছি কিনা, ওরকম মার্কেট যারা ওরিয়েন্টেড লোক তারা ওই বাজারগুলোতে, ওই ইন্ডাস্ট্রিগুলোতে আছে কিনা, না তারা শুধুই মাত্র ক্যাপিটাল মার্কেটে সাধারণ বিনিয়োগকারীদের মতোই বিনিয়োগ করেন। ওরকম যদি বিনিয়োগ করেন তাহলে একটা ফান্ডের ন্যাব তো এত নিচে নেমে আসার কথা না। সুতরাং ওনাদের বিবেচনাগুলো, ওনাদের ক্রয় বিক্রয়গুলো ওনারা কিভাবে করেছেন এবং ওনাদের কতটুকু প্রফেশনালিজম আছে সেটা আগে একটু বিচার বিশ্লেষণ করা উচিত। এবং আমার মনে হয় যে এই আপনার মিউচুয়াল ফান্ডকে যদি আপনারা আগায় নিতে চান তাহলে অবশ্যই প্রফেশনালদের এই লাইনে আনতে হবে। নন প্রফেশনালদের দিয়ে এই সেক্টরকে আগায় নেওয়া যাবে না। আমাদেরকে এখানকার এইচআর, হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে। আর আমাদের এই মার্কেট আপনি যেটা বললেন, আনফরচুনেট আমাদের 37টার মধ্যে 34টাই আমাদের ন্যাব যাই থাকুক আমাদের ফেস ভ্যালুর নিচে এগুলো চলে আসছে। এবং এই ফেস ভ্যালুর নিচে আসার আরেকটা কারণ হচ্ছে আমরা কিছু কিছু মিউচুয়াল ফান্ডকে, যেগুলো আমাদের মেয়াদি মিউচুয়াল ফান্ড, এগুলোকে আমরা এক্সটেন্ড করেছি, যার ফলে এগুলোরও একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট বাজারে পড়েছে। একটা মিউচুয়াল ফান্ড যদি তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সেই মেয়াদেই তাকে শেষ করে দেওয়া উচিত। বেমেয়াদি ফান্ড তো বাজারে আছে, বেমেয়াদি ফান্ড অনেকগুলোই আছে, চাইলে জনগণ সেখানেও ডাইরেক্ট বিনিয়োগ করতে পারেন। সুতরাং মিউচুয়াল ফান্ডের বেশ কিছু আলোচনা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সংস্কার নিয়ে। আমার ধারণা মিউচুয়াল ফান্ডের সংস্কারগুলো আসা উচিত। একই সঙ্গে যেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড কিন্তু বাজারে বিনিয়োগের প্রধান উৎস হবে। আমরা দেখতেছি আমাদের বাজারে বিনিয়োগের প্রধান উৎস হচ্ছেন সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী। ক্ষুদ্র বিনিয়োগকারী একটি বাজারকে কন্ট্রোল করলে বাজারে এই দশাই হবে। তখন হচ্ছে কি খুব অল্প দামে একটা বিনিয়োগকারী, একটা ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী, তার ভিতরে একটা শক্তি আছে যে না এই সাপোর্টটা এই লেভেল পর্যন্ত আমি একটা সাপোর্ট দিতে পারি, বা এই একটা আইটেম নিয়ে আমি এর দূর পর্যন্ত কাজ করতে পারি। কিন্তু একটা ক্ষুদ্র বিনিয়োগকারীর কিন্তু সেই সক্ষমতা নেই। উনি অল্প বিনিয়োগ করেন, যখনই লস দেখেন তখনই যেটা আছে সেটা দিয়ে বেড়ে চলে আসার চেষ্টা করেন, যার ফলে কি হচ্ছে বাজারে সেল প্রেশারটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে আমরা দেখছি যে বাজার নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং ক্ষুদ্র বিনিয়োগকারী বাজারে অবশ্যই থাকবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনস্টিটিউশনাল যে ব্যাকগ্রাউন্ড গুলো, ইনস্টিটিউশনাল যে বিনিয়োগ গুলো, এটাকে অবশ্যই। জি শাহেদ ভাই, এক্ষেত্রে আপনি একটু আগে যেটি বললেন যে মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানো উচিত হবে না, এরকম সুপারিশ এসছে মিউচুয়াল ফান্ডের, যেটা এসেছিল ফেব্রুয়ারির 12 কি 13 তারিখের দিকে। এই যে মিউচুয়াল ফান্ড মার্জিন লোন এবং আইপিও নিয়ে যে টাস্কফোর্সের সুপারিশ, সংক্ষেপে জানতে চাচ্ছি এগুলো আপনারা বাস্তবায়ন চান কতদিনের মধ্যে? আমরা খুব দ্রুত বাস্তবায়ন চাই। আমি একটু আগে বললাম যে পুঁজিবাজারে যদি আপনি খুব স্লোলি যান তাহলে পুঁজিবাজারে আমরা হচ্ছে কি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে একটা স্থবির অবস্থার ভিতরে পড়ে আছে। এই স্থবিরতা অবশ্যই আমাদেরকে কাটাতে হবে, এবং কাটাতে হলে আমাদের যে সুপারিশগুলো এসছে সেগুলো দ্রুত বাস্তবায়নের পথে আমাদের এগোতে হবে। আমরা পেছনে কি হয়েছে সেটার বিচার করব, কিন্তু সেটা নিয়ে আমরা বসে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জন্য, দর্শকদের ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।